পুড়ে যাওয়া রোগীর জন্য অকুপেশনাল থেরাপি চিকিৎসার গুরুত্ব। উপস্থাপনায় সানজিদা খানম মিশু, ইন্টার্ন অকুপেশনাল থেরাপিস্ট। আসুন জেনে নেই বার্ন বা পুড়ে যাওয়া সম্পর্কে। বার্ন হলো ত্বক বা শরীরের অন্য কোনো অংশে ক্ষতি হওয়া, যা আগুন, তেজস্ক্রিয়তা, বিদ্যুৎ, রাসায়নিক পদার্থ দ্বারা ঘটে। বার্ন বিশ্বজুড়ে একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা। গবেষণা অনুযায়ী বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক 1,80,000 মানুষের মৃত্যু হয় বার্নের কারণে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই হার আরও উদ্বেগজনক। দেশে প্রতি বছর প্রায় 3,65,000-এরও বেশি বার্নের ঘটনা ঘটে। এর মধ্যে প্রায় 27,000 রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয় এবং 5,600 জনেরও বেশি মানুষ মারা যায়। বিশেষ করে শিশুরা এতে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রতি বছর প্রায় 1,73,000 বাংলাদেশি শিশু মাঝারি বা গুরুতরভাবে দগ্ধ হয়, যার মধ্যে 18% শিশুর স্থায়ী অক্ষমতা দেখা যায়। বার্ন ইনজুরি সাধারণত দুইভাবে ভাগ করা হয়: গভীরতার উপর ভিত্তি করে আর আকার বা ছড়িয়ে পড়ার পরিমাণ অনুযায়ী। গভীরতার উপর ভিত্তি করে বার্নকে 4টি ভাগে ভাগ করা হয়। প্রথমত, সুপারফিশিয়াল বার্ন বা ফার্স্ট ডিগ্রি বার্ন। এই বার্ন শুধু ত্বকের এপিডার্মিসকে বা উপরের স্তরকে প্রভাবিত করে। এর লক্ষণ হল আক্রান্ত স্থানে লালচে ভাব, ব্যথা এবং শুষ্কতা দেখা যায়। এই ধরনের বার্নে কোনো ফোস্কা পড়ে না। সাধারণত 10 থেকে 14 দিনের মধ্যেই এই বার্নটি সেরে যায়। এবার আলোচনা করা হবে পার্শিয়াল থিকনেস বা সেকেন্ড ডিগ্রি বার্ন নিয়ে। এই বার্নে এপিডার্মিস বা ত্বকের উপরের স্তরের সাথে সাথে ডার্মিসের অর্থাৎ ত্বকের নিচের স্তরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এই বার্ন সাধারণত গরম তরল বা বাষ্প, আগুন বা তেলের সংস্পর্শে আসলে হয়। সেকেন্ড ডিগ্রি বার্ন সুস্থ হতে 3 থেকে 6 সপ্তাহ সময় লাগতে পারে। এবার আলোচনা করা হবে পার্শিয়াল থিকনেস বা সেকেন্ড ডিগ্রি বার্ন নিয়ে। এই বার্নে এপিডার্মিস বা ত্বকের উপরের স্তরের সাথে সাথে ডার্মিসের অর্থাৎ ত্বকের নিচের স্তরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এই বার্ন সাধারণত গরম তরল বা বাষ্প, আগুন বা তেলের সংস্পর্শে আসলে হয়। সেকেন্ড ডিগ্রি বার্ন সুস্থ হতে 3 থেকে 6 সপ্তাহ সময় লাগতে পারে। ফুল থিকনেস বা থার্ড ডিগ্রি বার্ন। এই বার্ন ডার্মাল স্তরের নিচেও ছড়িয়ে পড়ে। এর ফলে সমস্ত লোমকূপ, স্নায়ুপ্রান্ত এবং রক্তনালী সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। এই ধরনের বার্নে অস্ত্রোপচার বা স্কিন গ্রাফটিং ছাড়া সেরে ওঠা সম্ভব হয় না এবং আক্রান্ত স্থানে হাইপারট্রফিক স্কার তৈরি হওয়ার ঝুঁকি থাকে। সর্বশেষ ও সবচেয়ে গুরুতর হল সাবডার্মাল বা ফোর্থ ডিগ্রি বার্ন। এই ধরনের বার্নে ত্বকের নিচের পেশি এবং অস্থি বা হাড়ের মতো গুরুতর অংশগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং আক্রান্ত স্থানটি প্রায় কালো দেখায়। এই মারাত্মক বার্নের ফলে শরীরের অঙ্গহানি পর্যন্ত ঘটতে পারে। বার্ন চিকিৎসার পরিকল্পনা করার জন্য আক্রান্ত স্থানের আকার পরিমাপ করা জরুরি। এই জন্য সবচেয়ে প্রচলিত পদ্ধতি হল রুল অফ 9। এই পদ্ধতিতে প্রাপ্তবয়স্কদের শরীরের বিভিন্ন অংশকে 9% গুণিতক হিসেবে ভাগ করা হয়। প্রাপ্তবয়স্কর ক্ষেত্রে হিসাবটি হচ্ছে: মাথা এবং ঘাড়ের অংশ 9%, পেট ও বুক সামনের অংশ 18%, পেছনের অংশ 18%, প্রতিটি সম্পূর্ণ হাত 9%, প্রতিটি সম্পূর্ণ পা 18%, যৌনাঙ্গ 1%। তবে শিশুদের ক্ষেত্রে এই হিসাবের কিছুটা পার্থক্য রয়েছে। শিশুদের ক্ষেত্রে মাথা ও ঘাড়ের আয়তন 18%, প্রতিটি পা 14%, অন্যান্য অংশের শতাংশ
প্রাপ্তবয়স্কদের মতোই থাকে। পড়ে যাওয়া স্থানের আকার পরিমাপের জন্য আরেকটি পদ্ধতি হলো পালমার পদ্ধতি। এই পদ্ধতিটি সাধারণত হাতের তালুতে বার্নের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে আক্রান্ত ব্যক্তির হাতের তালুর আকারকে শরীরের মোট আয়তনের প্রায় 1% হিসেবে ধরে ক্ষতস্থানের পরিমাপ করা হয়। বার্নের তীব্রতা তার গভীরতা এবং আয়তনের ভিত্তিতে নির্ধারিত হয়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে টোটাল বডি সারফেস এরিয়ায় পার্শিয়াল থিকনেস বার্ন 10% কম, ফুল থিকনেস বার্ন 2% কম হলে তা মাইনর বার্ন হিসেবে গণ্য হয় এবং টোটাল বডি সারফেস এরিয়ায় পার্শিয়াল থিকনেস বার্ন 10 থেকে 20% মধ্যে এবং ফুল থিকনেস বার্ন 2 থেকে 10% মধ্যে হলে তা মডারেট বার্ন হিসেবে গণ্য হয়। টোটাল বডি সারফেস এরিয়ায় পার্শিয়াল থিকনেস বার্ন 20 থেকে 25% বেশি এবং ফুল থিকনেস বার্ন 10% বেশি হলে তা মেজর বার্ন হিসেবে গণ্য হয়। মেজর বার্নের ক্ষেত্রে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অন্তর্ভুক্ত থাকতে পারে, যেমন মুখ, হাত, পা এবং যৌনাঙ্গ। শিশুদের ক্ষেত্রে টোটাল বডি সারফেস এরিয়ার 10% কম বার্ন হলে তা মাইনর বার্ন হিসেবে গণ্য হয় এবং 10 থেকে 20% মধ্যে বার্ন হলে তা মডারেট বার্ন হিসেবে গণ্য হয় এবং টোটাল বডি সারফেস এরিয়ার 20% বেশি বার্ন হলে তা সিভিয়ার বার্ন হিসেবে গণ্য হয়। বার্ন চিকিৎসার সময় এবং পরবর্তী সুস্থতার ধাপে কয়েকটি গুরুতর জটিলতা দেখা যেতে পারে। এই জটিলতাগুলো হলো সংক্রমণ এবং সেপসিস, ক্ষতচিহ্ন এবং কন্ট্রাকচার তৈরি হওয়া, শ্বাসযন্ত্রের ক্ষতি হওয়া, মানসিক স্বাস্থ্যের সমস্যা, শারীরিক কার্যকারিতা হ্রাস পাওয়া, ডিহাইড্রেশন ও শক, শরীরের বিভিন্ন স্থানে ফুলে যাওয়া, হাইপোথার্মিয়া, হজম এবং বিপাকীয় সমস্যা। বার্ন রিকভারির 4টি ধাপ রয়েছে। প্রথম ধাপ ইমার্জেন্ট স্টেজ বা জরুরি অবস্থা। আঘাতের প্রথম 24 থেকে 72 ঘন্টার মধ্যে এই ধাপ শুরু হয়। এই সময়ে রোগীর জীবন রক্ষা করা, রক্তচাপ ও শরীরের তরলের ভারসাম্য রক্ষা করা এবং প্রাথমিক চিকিৎসা দেওয়াই প্রধান লক্ষ্য। দ্বিতীয় ধাপ অ্যাকিউট স্টেজ। এই সময়ে ক্ষতের যত্ন, ড্রেসিং পরিবর্তন, সংক্রমণ নিয়ন্ত্রণ এবং রোগীর পোড়া স্থানকে বিকৃতি থেকে রক্ষা করার জন্য অকুপেশনাল থেরাপির মাধ্যমে স্প্লিন্ট ও পজিশনিং শুরু করা হয়। তৃতীয় ধাপ রিকনস্ট্রাকটিভ স্টেজ বা অস্ত্রোপচার পর্যায়। যদি প্রয়োজন হয় তবে এই সময়ে স্কিন গ্রাফটিং সম্পূর্ণ করা হয়। তৃতীয় ধাপ রিহ্যাবিলিটেশন স্টেজ। এটি সবচেয়ে দীর্ঘমেয়াদী পর্যায়, যা রোগীর কার্যক্ষমতা পুরোপুরি ফিরে না আসা পর্যন্ত চলতে থাকে। আসুন এবার জেনে নিই বার্ন রোগীদের জন্য অকুপেশনাল থেরাপি চিকিৎসা। বার্ন রোগীর পুনর্বাসনে অকুপেশনাল থেরাপির প্রধান লক্ষ্য হল রোগীর কার্যক্ষমতা এবং স্বাভাবিক জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটানো। এছাড়াও ক্ষতের সঠিক যত্ন নিশ্চিত করা এবং রোগীর ব্যথা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত অঙ্গে অতিরিক্ত ফোলা নিয়ন্ত্রণ করা, দাগ বা ক্ষতচিহ্ন নিয়ন্ত্রণ করা, পোড়া স্থান শক্ত হয়ে যাওয়া নিয়ন্ত্রণ করা, দৈনন্দিন কাজে কার্যক্ষমতা ফিরিয়ে আনা, রোগীর মনস্তাত্ত্বিক ও সামাজিক সমস্যা সমাধানে সহায়তা প্রদান করা এবং অবশেষে রোগীকে তার পেশাগত জীবনে ফিরে যেতে সাহায্য করা। বার্ন রোগীর পুনর্বাসনে অকুপেশনাল থেরাপির ট্রিটমেন্ট কন্টিনিউমের প্রথম ধাপ অ্যাডজাংটিভ মেথড। এই ধাপে রোগীকে প্রপার বেড পজিশনিং নিয়ে এডুকেশন দেওয়া হয়। স্প্লিন্ট প্রোভাইড করা হয় ডিফর্মিটি প্রিভেন্ট করতে এবং জয়েন্টের রেঞ্জ অফ মোশন মেনটেন করতে। ইডিমা ম্যানেজমেন্ট করা হয় পজিশনিং, কম্প্রেশন গার্মেন্টস, রিট্রোগ্রেড ম্যাসেজ এবং অ্যাক্টিভ মাসেল পাম্পিং এক্সারসাইজের মাধ্যমে। প্যাসিভ এবং অ্যাক্টিভ অ্যাসিস্টেড রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ প্র্যাকটিস করানো হয় অ্যাফেক্টেড এরিয়াতে।
কাপাঞ্জি স্কোর প্র্যাকটিস করানো হয় থাম্ব অপোজিশন ইমপ্রুভ করার জন্য। গ্রাফটিং এরিয়াতে স্ট্রেচিং বা জেন্টেল ম্যাসাজ করা হয়। অকুপেশনাল থেরাপি চিকিৎসার কিছু ছবি এই ধাপে। দ্বিতীয় ধাপ অ্যানাভেলিং অ্যাক্টিভিটিস। এই ধাপে হ্যান্ড স্ট্রেংথ বৃদ্ধি করার জন্য বিভিন্ন স্ট্রেংথেনিং এক্সারসাইজ এবং রেজিস্টিভ এক্সারসাইজ প্র্যাকটিস করানো হয়, যেমন ফিস্ট তৈরি করা এবং রিলিজ করা, প্রেসার বল পাম্প করা, বিভিন্ন অবজেক্ট গ্রাবস করা, ফাংশনাল মুভমেন্টের ট্রেনিং করা, ওয়েট বেয়ারিং, টাওয়েল রিঙ্গিং এক্সারসাইজ প্র্যাকটিস করানো হয়। অকুপেশনাল থেরাপি চিকিৎসার কিছু ছবি এই ধাপে। তৃতীয় ধাপ পারপাসফুল অ্যাক্টিভিটিস। এই ধাপে রোগীর ইন্টারেস্ট এবং অকুপেশনাল গোল অনুযায়ী রোগীর জন্য একটি মিনিংফুল এবং গোল ওরিয়েন্টেড অ্যাক্টিভিটি সিলেক্ট করা হয়, যা রোগীর মোটিভেশন, সেলফ এস্টিম, রোল রিজাম্পশন করতে সহায়তা করে। এই ধাপে রোগীকে ওয়ার্ক রিলেটেড সিমুলেটেড অ্যাক্টিভিটিতে এঙ্গেজ করা হয়। অকুপেশনাল থেরাপি চিকিৎসার কিছু ছবি এই ধাপে। চতুর্থ এবং সর্বশেষ ধাপ অকুপেশনাল পারফরমেন্স অ্যান্ড রোলস। এই ধাপে রোগীর জন্য সিলেক্টেড টাস্ক অ্যানালাইসিস করা হয় এবং অ্যাডাপ্টেশন টেকনিক শেখানো হয়। রোগীর এনভায়রনমেন্টকে মডিফিকেশন করা হয়। রোগীকে এনার্জি কনজারভেশন টেকনিক এবং ওয়ার্ক সিম্পলিফিকেশন টেকনিক শেখানো হয়। এই ধাপে রোগীর কার্যক্ষমতা বৃদ্ধির মাধ্যমে রোগীকে তার পূর্বের পেশাগত জীবনে ফিরিয়ে আনা হয়। বাংলাদেশে যে সকল হাসপাতালে বার্ন রোগীদের চিকিৎসা করা হয় তা হল ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল।